আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় টাইটেল দেখেই তোমরা বুঝে গেছো আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি ইয়েস্টার উইংস বাই জর্জ হারওয়ার্ড, রাইট? এইটা একটা পোয়েম এবং খুবই শর্ট একটা পোয়েম, মাত্র 2 স্টেঞ্জাস, মানে এত শর্ট। তবে হ্যাঁ, প্রত্যেকটা স্টেঞ্জার 10 লাইন্স করে রয়েছে, দ্যাট মিনস টোটাল 20 লাইন্স। ওকে, তো দেখো যে ইয়েস্টার উইংস জর্জ হারওয়ার্ডের এটা একটা কিন্তু রিলিজিয়াস পোয়েম। দ্যাট মিনস তুমি তাহলে এটাকে কী বলতে পারো যে এটা একটা মেটাফিজিক্যাল পোয়েম। আচ্ছা, মেটাফিজিক্যাল পোয়েম কী জিনিস তোমরা তো জানো, যে যেটা অনলি বিয়ন্ড ফিজিক্স বোঝাই তাই না। তোমরা এখানে যদি কয়েকটা এলিমেন্ট মনে রাখো, যেমন কি লাভ, যেমন রয়েছে ডেথ, ফেট, সোল, গড, এই টাইপের জিনিসগুলো রয়েছে যেই কবিতায়, সেটাই তোমরা ধরে নিতে পারো যেটা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট। কারণ এগুলোর সঙ্গে কি থাকে না, শারীরিক তেমন কোনো সম্পর্ক থাকে না, এবং এগুলো হচ্ছে আমাদের ধরা ছোঁয়ার বাইরে, উই জাস্ট ক্যান ফিল ইট। ওকে, তো ইয়েস্টার উইংস টাইটেলটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, কী দাঁড়ায় দেখো। অ্যাকচুয়ালি এখানে ইয়েস্টার বলতে বুঝিয়েছে রিবার্থ অফ জেসাস ক্রাইস্ট, মানে যিশু খ্রিস্টের যে মানে লাইফ পাওয়া, যেটা পুনর্জীবিত হওয়া, এটাকে বা পুনর্জীবন, সেটাকেই কি বলছে ইয়েস্টার। আর উইংস, আচ্ছা উইং তো আমরা বুঝি ডানা, তো পাখির যেরকম ডানা থাকে এরকম ডানা মেলে ওড়ার যে ব্যাপারটা, তো এটা আমরা কিন্তু কবিতা এক পর্যায়ে গিয়ে পাবো, আমরা তখন বলে দিব যে উইংসটা এইখান থেকেই গেছে। তো এটা জেসাস ক্রাইস্টের একটা পুনর্জাগরণ, এটা একটা রিলিজিয়াস পোয়েম। আর একটু জেনে রাখা ভালো, জর্জ হারওয়ার্ড তার লাইফের প্রথম দিকে কিন্তু অনেকগুলো লাভ পোয়েম লিখেছিলেন, বাট এক সময় উনি ফিল করলেন যে না, এই এত লাভ পোয়েম লিখে মানে আমি কি হচ্ছি না, ধার্মিকভাবে বা ধর্মীয়ভাবে কোনো বেনিফিটারই হচ্ছি না। সেক্ষেত্রে উনি সবগুলোকে পুড়িয়ে ফেলেছিলেন, এবং লাস্টে তিনি ওয়ানলি রিলিজিয়াস টাইপের যে পোয়েমগুলো সেগুলোই লিখেছিলেন, আধ্যাত্মিক পোয়েম, স্পিরিচুয়াল তোমার বা রিলিজিয়াস যেগুলো। তো এইরকম একটা রিলিজিয়াস পোয়েম যে ইয়েস্টার উইংস। তো চলো আমরা কবিতাটা এবার লাইন বাই লাইন এক্সপ্লেইন করার চেষ্টা করি। তো বলছে লর্ড, এই লর্ড বলতে কে বলো তো? লর্ড বলতে তো গড, বা আমরা যদি আল্লাহ বলি, বিধাতা, যে যেভাবে নিবে। তো আমাদের ক্রিয়েটর যিনি, লর্ডকে বলছে লর্ড হু ক্রিয়েটস ম্যান ইন ওয়েলথ অ্যান্ড স্টোরস। লর্ড যিনি কী করেছিলেন, ক্রিয়েট করেছিলেন মানুষকে কীভাবে, ইন ওয়েলথ অ্যান্ড স্টোর। ওয়েলথ মানে কি, সম্পদ দিয়ে, স্টোর মানে তোমার শস্য সম্পদ, ধন সম্পদ প্রচুর পরিমাণে। তোমরা জানো যে যখন মানে পৃথিবীর সৃষ্টির আদম হাওয়া পৃথিবীতে আসার পূর্বে, যেটা আমরা হচ্ছে অ্যাডাম অ্যান্ড ইভ এখানে জেনে থাকবো। তোমরা আরেকটু বিষয়ে হেল্প করে রাখি তোমাদের, তোমরা যেটা প্যারাডাইজ লস্ট পড়েছো যারা, বা পড়োনি তারা একটু প্যারাডাইজ লস্টটা দেখে নিবা। প্যারাডাইজ লস্টের প্রেক্ষাপটেও কিন্তু এটা লেখা হয়েছে, প্যারাডাইজ লস্টের সঙ্গে অনেক মিলও রয়েছে এই কবিতাটার, রাইট? তো বলছে যে গড যখন তোমাদের সৃষ্টি করেছিল ম্যানকে, অনেক প্রচুর ধন সম্পদ, প্রচুর পরিমাণে শস্য, সব কিছু দিয়ে, মানে কি না ছিল না ওই সময়ে। তোমার ঐশ্বর্য, বীর্য, তোমার হচ্ছে অ্যাডামকে কী দেওয়া হয়েছিল, তার একটা রূপসী ওয়াইফও দেওয়া হয়েছিল, তার মানে সবই ছিল। দো ফুলিশলি, কিন্তু কি, যদিও এটা আমরা কী করেছিলাম, ফুলিশলি মানে নির্বোধভাবে বা বোকার মতো আমরা হি লস্ট, হি বলতে না অ্যাডামকে বলা হয়েছে যে, বা ম্যানকেই তুমি বলতে পারো যে মানুষ এটা লস্ট করেছিল। দ্য শেম, শেম বলতে যে একই যে জিনিসগুলো আমরা যে সম্পদ, মানে কি হলো, তাকে হচ্ছে হেভেন থেকে ফল করা হলো, তাই না? যে জান্নাত থেকে বা হেভেন থেকে, স্বর্গ থেকে যে পতিত করা হলে পৃথিবীতে নিয়ে আসা হলো, এই ব্যাপারটাই বলা হয়েছে যে এটা আমাদের কৃতকর্মের ফল। বিকজ এখানে গড নিষেধ করেছিল যে ফ্রুট অফ নলেজ, তোমরা এই ফলটা খেও না, বাট অ্যাডাম কী করেছিল, শয়তানের দ্বারাই প্ররোচিত হয়ে সেটা খেয়ে ফেলেছিল। তাই কী করলো, ফুলিশলি সব কিছুই লস্ট করে দিল, যা ছিল, যেমন ধন সম্পদ, ঐশ্বর্য, বীর্য সবই ছিল, তেমন অল দ্য থিংস সেম পজিশানই লস্ট হলো। এবার দেখো ডিকেইং, ডিকেইং মানে ক্ষয় হয়ে যাওয়া, কমে যাওয়া, মানে তোমার লস্ট হয়ে যাওয়া, যেটা হারিয়ে যাওয়া, মোর অ্যান্ড মোর। এবার কী হতে থাকলো, ডিকেইং, মোর অ্যান্ড মোর, আস্তে আস্তে সব কমে যেতে লাগলো, টিল হি বিকেম মোস্ট পোর, যতক্ষণ না পর্যন্ত মানে সর্বস্ব হারা। এখানে পোর বলতে এক কথায় তোমাকে যে গরিব বানিয়ে ফেলেছেই না, সর্বস্ব হারা যতক্ষণ না হয়েছে ততদিন তোমার ক্ষয় হতেই থেকেছে, কমতেই থেকেছে। এবার সর্বস্ব হারাটা কি, এখানে অ্যাডামকে বা ম্যানকে তোমার ধন সম্পদ থেকে শুরু করে তার স্পিরিচুয়ালি, তাকে নীতি নৈতিকতার দিকে, মোরালিটি থেকে, সব দিক থেকে কী করে দেওয়া হয়েছে, একেবারেই জিরো বানিয়ে দেওয়া হয়েছে, নিঃস্ব করে দেওয়া হয়েছে। সেটাকে বলছে মোস্ট পোর।
দেন এবার বলছেন রাইটার যে উইথ দি বলতে এখানে কিন্তু জেসাস ক্রাইস্টকে উনি বলছেন। এখানে এই কবিতাটাতে পুরো কবিতা ধরে জেসাস ক্রাইস্টের কী করা হয়েছে, রিবার্থের জন্য বলা হয়েছে এবং তার প্রশংসা করা হয়েছে পুরো কবিতাটায়, যে হ্যাঁ আমরা কি করতে চাই, এখন জেসাস ক্রাইস্টের হাত ধরে আমাদের অল দ্য পাপ কি করতে চাই, মোচন করতে চাই। তো বলছে উইথ দি, জেসাস ক্রাইস্টকে বলছে ও লাইট মি রাইজ, তোমার সঙ্গে আমাকে একটু উঠতে দাও। মানে এই যে আমি নিঃস্ব, আমি তো গরিব, আমি তো সব হারিয়ে ফেলেছি, এবার জেসাস ক্রাইস্ট তুমি তো হচ্ছ গিয়ে মানে পিওর, তো একটু কি করো, উইথ দি ও লাইট মি রাইজ, আমাকে একটু তোমার সাথে উঠতে দাও। অ্যাজ লার্কস হারমোনিয়াসলি, এই যে দেখো লার্ক হচ্ছে কি একটা পাখি, তোমরা জানো যে লার্কস পাখিটা হারমোনিয়াসলি মানে সুরেলা কণ্ঠে, খুবই সুরেলা কণ্ঠে গান গায়, এত তার কণ্ঠটা হারমোনিয়াস যে তার জন্য সে কিন্তু কবিতায় স্থান পেয়ে গেছে। এখানে লার্কস বলতে তুমি ইগলকে বিন করতে পারো, যে অ্যাজ লার্কস হারমোনিয়াসলি খুব সুরেলা কণ্ঠে যেমন গান গায়, অ্যান্ড সিং দিস ডে দ্য ভিক্টোরি, এবং আমিও তোমার কি দ্য ভিক্টোরি বলতে জেসাস ক্রাইস্ট, তোমার ভিক্টোরি, তোমার বিজয় নিয়ে কী করতে চাই, আমিও গান গাইতেই চাই। দেন শ্যাল দ্য ফল ফার্দার দ্য ফ্লাইট ইন মি, এবং আমি যে ফল করে ফেলেছি এখান থেকে আমি তোমার সাথে এখন কি করতে চাই, ফ্লাইট করতে চাই, উঠতে চাই। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ফার্স্ট স্টেঞ্জাটা বুঝতে পেরে গেছো, যে এখানে ফার্স্ট স্টেঞ্জাতে কি বলা হয়েছে। এবার মাত্র যেহেতু দুইটা স্টেঞ্জা, চলো আমরা সেকেন্ড স্টেঞ্জাটা দেখি। সেকেন্ড স্টেঞ্জাটা কি বলছে, মাত্র 10 লাইন্স করে কিন্তু, হ্যাঁ সেকেন্ড স্টেঞ্জা বলছি যে মাই টেন্ডার এজ বলতে এখানে ইয়ং এজ বা যৌবন কাল, যেটা মানে আমাদের বয়সের যে পারফেক্ট সময় যেটা, হ্যাঁ টেন্ডার এজ কী করেছে, ইন সরো ডিড বিগিন, আমার ইয়ং এজটাই শুরু হয়েছে কি দুঃখ দুর্দশা দিয়ে। তার মানে কি আমি যে হেভেন থেকে ফল করলাম, আমি মোস্ট পোর হয়ে গেলাম, এগুলো তো আমার জন্য সব কিছু ব্যাড সাইডস, তাই না? তাহলে আমার লাইফটাই শুরু হচ্ছে কি দিয়ে, আমার জীবনের যে গোল্ডেন টাইম সেটাই স্যাড, দুঃখ দিয়ে শুরু হচ্ছে। অ্যান্ড স্টিল উইথ সিকনেস অ্যান্ড শেম, এবং কি আমি আসলে সিকনেস, অনেক অসুস্থ, রোগ জরাজীর্ণতায় আছি। অ্যাকচুয়ালি রোগ বলতে এইখানে যে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করছি এটাই বোঝানো হয়েছে। অ্যান্ড সেম বলতে এখানে কি লজ্জা, এবং এগুলোর জন্য আসলে আমি লজ্জিত, কারণ ভুলটা আমি নিজেই করেছি বা আমরা মানব জাতি করেছি। আমাদের অ্যাডাম যে নিষিদ্ধ ফলটা খেয়ে ফেলেছিলেন, যার জন্যই তো আমাদের এ অবস্থা, যে আমরা পোর, আজ আমরা স্যাড, আজ আমরা শিক, আজ আমরা সেমফুল। কবি কিন্তু এই কথাটাই বোঝাতে চেয়েছেন। তো চলো পরের লাইন দেখি, যে দাও ডিডেস্ট শো পানিশ শিন বলতে এখানে পাপের কি করো, তুমি আমাকে এই পাপের প্রচুর শাস্তি দিয়েছো, বা আমাকে এই পাপের প্রচুর শাস্তি দাও। দ্যাট আই বিকেম, যেটা আসলে আমি এটারই যোগ্য, আমি এটাই করেছি। মোস্ট থিন, অ্যাকচুয়ালি এখানে আমার কি থিন বলতে যে পাতলা হয়ে যাওয়া, মানে একটা মানুষ তার যখন পাতলা হয়ে যাওয়া মানে কি অসুস্থ থেকে একেবারে তার লাস্ট পজিশানে চলে যাওয়া, একদম পাতলা হয়ে যায় মানে কি তার জরাজীর্ণতার একেবারে শেষ পর্যায়কে বলছে। এবার বলছে কি উইথ দি, এবার তোমার সাথে লেট মি কম্বাইন, আমাকে কি করো, একত্রিত করে দাও, আমি তোমার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যেতে চাই। অ্যান্ড ফিল দাই ভিক্টোরি, এবং তোমার যে বিজয় সেটাই আমি কি করি, ফিল করি বা অনুভব করি। ফর ইফ আই ইম্প মাই উইং অন দাইন, এবং আমার যে ডানাটা আমি তোমার সঙ্গে মিলে দিতে চাই, আমি ডানা মেলে উঠতে চাই তোমার আকাশে। দ্যাট মিনস আমি কি হতে চাই, পিওর হতে চাই জিসাস ক্রাইস্ট তোমার মতোই। অ্যাফ্লিকশন শ্যাল অ্যাডভান্স দ্য ফাইট ইন মি, এবং কী করো, আমি অ্যাকচুয়ালি তোমার দিকে অ্যাডভান্স হতে চাই, তোমার সাথে অগ্রসর হতে চাই, তোমার সঙ্গেই চলতে চাই, তোমার সাথে আমি মিলেমিশে একাকার হয়ে যেতে চাই এবং আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। রাইটার কিন্তু এটা বোঝাতে চেয়েছে। তাহলে রাইটার এইখানে তোমার হচ্ছে আমরা যে ফলটা করেছি সে ফলটা তিনি স্বীকার করছেন, তিনি অনুতপ্ত হচ্ছেন এবং তিনি তার আত্মাটাকে কী করতে চান, পিওর করতে চান জিসাস ক্রাইস্টের সঙ্গে মিলেমিশে। এবং পুরো কবিতাটা জুড়ে অ্যাকচুয়ালি উনি জিসাস ক্রাইস্টের কী করেছেন, প্রশংসা করেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ।